যৌন রোগে ভুগছেন দেশের অসংখ্য মানুষ, কিন্তু যৌন চিকিৎসা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি আছে। যৌন চিকিৎসক আসলে কে, বা এই চিকিৎসার জন্য কোন সমস্যায় পড়লে কার কাছে যাওয়া উচিত, এটি নিয়েও সঠিক শিক্ষা আমাদের মধ্যে নেই। এই নানা ধরনের বিভ্রান্তি, চিকিৎসা, শিক্ষা সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি যৌন চিকিৎসা ও বিভ্রান্তি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ, সহযোগী অধ্যাপক, মনোরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওনার আরও পরিচয়, উনি প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন। সঙ্গে আরও আছেন ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, সেক্সুয়াল হেলথ এডুকেটর। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি যৌন চিকিৎসা ও বিভ্রান্তি। ডাক্তার মাকসুদ, আপনার কাছে জানতে চাই, এই বিভ্রান্তির প্রসঙ্গটা আমরা আসলে আলোচনা করে নিয়ে এসেছি। বিভ্রান্তি কত বেশি আছে যৌন চিকিৎসা নিয়ে? প্রথমতই হচ্ছে যে বিভ্রান্তি জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে নর্মালিটিটা কী। এক অর্থে কিন্তু যে যৌন যে মানে মানুষের যে যৌন চিকিৎসা বলেন বা যৌন স্বাস্থ্য, এটার কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ডটাকে ডিফাইন করাই মুশকিল। কিন্তু আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যদি ডেফিনেশন বা সংজ্ঞাকে দেখেন, তাহলে কিন্তু যে একটা মানুষের সার্বিক স্বাস্থ্যের একটা অন্যতম অংশ কিন্তু যৌন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ফিজিক্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ। এখন যৌন স্বাস্থ্যর কথা যখন আমরা আসবো, তখন কিন্তু দেখতে হবে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী। এক একটা দেশের দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম। তা আমাদের সাধারণ অর্থে বাংলাদেশের লোকজন যেই কৃষ্টি, যে আচারের মধ্যে তারা তাদের যৌনতাকে সমন্বয় করেছেন, এর মধ্যে থেকে যদি কোনো ব্যত্যয় হয়, এর থেকে যদি বাইরে যায় কারো মানে কোনো ইয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে মানে এই যৌন স্বাস্থ্যের একটা বিভ্রান্তি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কি কোনো প্রপার সেক্স এডুকেশন আছে? আমাদের পাঠ্যপুস্তকে কি এগুলি সন্নিবেশিত আছে? খুব বেশি নাই। তাহলে মানুষজন কিছুটা আছে, কিন্তু সেটি পড়ানো হয় না হয়, এরকম নানান ধরনের বিভ্রান্তি আছে বা সাই ফিল করে অনেকে। এটা বিশেষজ্ঞ যারা তারা আসলেই তারা এটা করেছেন কিনা বা কতটা তারা দেখেছেন, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, বা যেটা করা হচ্ছে এটা আসলে কতটা সমন্বয়ের মানে ইয়ে রাখে আর কি, মানে মানে প্রশ্ন রাখে। জিনিসটা হচ্ছে যে আমাদের যে প্রচলিত যেই যৌন স্বাস্থ্যের যে ব্যাপারটা আমরা বলে আসছি, যে একটা নারী পুরুষের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কী হবে, এর বাইরে কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে এই বর্তমান জেনারেশন কিন্তু খুব সহজেই পাশ্চাত্যের ধ্যান ধারণা কিন্তু তারা দেখে ফেলছেন। তাতে যেটা হয়, তখন কিন্তু একটা ডিসপ্যারিটি হয়, একটা জেনারেশন ক্ল্যাশ হয়। তারা বাবা মায়ের কাছ থেকে যৌন স্বাস্থ্যের ব্যাপারে যেই ধরনের মানে মানে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে অভিপ্রায়, তারা যেইভাবে তাদের ছেলে মেয়েদের বা সন্তানদের মধ্যে যৌন স্বাস্থ্যের ব্যাপারগুলি আসুক মনে করেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু ইউটিউব থেকে অন্যভাবে দেখছে। তখনও কিন্তু একটা জেনারেশনাল ক্ল্যাশও তৈরি হয়। তো স্বাভাবিক অর্থে যদি আপনি যৌন স্বাস্থ্যের ব্যাপারটা বলেন, তাহলে দেখতে হবে যে আমাদের কৃষ্টি কালচারে যেই জিনিসগুলিকে মানুষ সাধারণ মাত্রায় গ্রহণ করেন, এর বাইরে যদি কিছু হয়, এ সম্পর্কে যদি কোনো কুসংস্কার থাকে, হ্যাঁ, তারপরে যদি ধরেন যে তাদের যতটুকু প্রপার সায়েন্টিফিক নলেজ থাকার দরকার, তার বাইরে যদি বিভিন্ন রকমের কুসংস্কার থাকে, এই যে আমি যেটা বলছিলাম যে হার্বাল মেডিকেশন বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রকমের ওই যে অপ্রচলিত বই থেকে তারা যেসব মানে নিষিদ্ধ বই থেকে তারা যে ধরনের তথ্য মনে করে, তারা এটাকে হয়তো সায়েন্টিফিক মনে করে, এই থেকে কিন্তু ভ্রান্ত ধারণা তৈরি হয়। সো সামগ্রিকভাবে আমাদের যদি একটা প্রপার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বইগুলিতে সহনীয়ভাবে যদি প্রকাশ করা হতো, তাহলে কিন্তু এই যে আপনার যে ওই বিভ্রান্তিটা কম থাকতো। ধন্যবাদ। ডাক্তার নুসরাত, আপনার কাছে জানবো যে আমরা সাধারণত মনে হয় যে এই সমস্যাটি মনে হয় পুরুষদেরই বেশি, নারীদেরও এই সমস্যা হয় কিনা, যৌন সমস্যা, বা এগুলো ধরন কীরকম যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে হচ্ছে যে উনি যেটা বললেন যে স্বাস্থ্যের দিকে যদি আসি, সেখানে কিন্তু শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সেই সাথে যৌন স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্যের দিকটা হচ্ছে আমাদের প্রত্যেকজন মানুষের জন্যই গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্ব বজায় রাখে, তো আমরা যদি এভাবে চিন্তা করি যে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সকলের জন্যই কিন্তু যৌন স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে হয়তোবা অনেকে মনে করেন বা আমাদের দেশের প্রচলিত রীতি অনুযায়ী ধারণা করা হয়ে থাকে যে হয়তোবা পুরুষরাই সবচেয়ে বেশি যৌন রোগে ভুগে। এটার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে যে নারীরা যেহেতু একটু লজ্জিত বা একটু সহনীয়, নমনীয়, তারা হয়তো জানাতেই চান না, হ্যাঁ জানাতেই চান না, বা কিংবা একটা বিষয়ে কাজ করে যে কোথায় যাবে, কার কাছে যাবে, বা যাকে বলবে সে কিভাবে বিষয়টা নিচ্ছে, আসলেই চিকিৎসা আছে কিনা। আর প্রাথমিক পর্যায়ে যদি চিন্তা করি যে অনেকে বুঝেই না
তিনি যে একটা সমস্যায় ভুগছেন এবং এটা তার যৌন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, এটা তারা বুঝেন না। তো সেই হিসেবে চিন্তা করলে যে নারী পুরুষ সকলের জন্য এটা কিন্তু আসলে সমান, এমন না যে পুরুষরা বেশি ভুগছে নারীরা কম ভুগছে। তবে পুরুষরা যেহেতু ঘরের বাহিরে বেশি যাচ্ছে, তাদের এক্সপোজারের সুযোগ সুবিধাটা বেশি থাকে, যার কারণে তারা হয়তো বা মনে করে বা সবাই ধারণা করে যে পুরুষরা বেশি ভুগছে, কিন্তু আসলে নারী পুরুষ সকলেই ভুগছেন। তবে এখন আস্তে আস্তে যেহেতু আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বলি বা বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে আসলে অনেক ধরনের এখন সুযোগ রয়েছে এই সম্পর্কে জানার, আগের থেকে কিন্তু নারী পুরুষ অনেক বেশি সচেতন, বিশেষ করে যৌন স্বাস্থ্য সম্পর্কে। এবং আমরা যখন প্র্যাকটিস করছি আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা কিন্তু দেখি যে আগে যেমন পুরুষরা আসতেন, কিন্তু এখন কিন্তু নারী রুগীও আমরা পাচ্ছি এবং এসে কিন্তু তারা বলছেন একসাথে আসছেন এবং তারা কিন্তু নিজেরাই বলছেন, তারা হয়তো বা গুগলে দেখছেন, ইউটিউবে দেখছেন এবং এসে কিন্তু বলছেন যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমি তো গুগলে দেখেছি বা ইউটিউবে দেখেছি, এই জন্য আপনার কাছে আমার আশা। এই যে একটা সচেতনতা, আগের থেকে কিন্তু এটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা একদিক থেকে আমরা মনে করি ইতিবাচক একটা ভূমিকা। যৌন সমস্যা হলেই একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটি আমরা আসলে মুখস্থ হয়ে গেছে এরকম। কিন্তু যৌন সমস্যা আসলে কারা দেখবেন? শুধু কি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ তারাই কি আসলে এটির চিকিৎসক? চিকিৎসক আসলে কারা? আপনার ধরেন প্রত্যেকটির তো গাইডলাইন আছে, তো এই যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলি আছে, ইউজুয়ালি একটা ধরেন যে ওদের তো আমাদের দেশের মতো যে মানে পোশাক নিয়ে বসে না, আমার সাইকিয়াট্রিস্টের একটা চেম্বার, ডার্মাটোলজিস্টের একটা চেম্বার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা ধরেন যে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের অংশ যেভাবে দেখে, জি, একজন ডাক্তার তার একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে, কিছু টেস্ট রান করার পরে তারপরে তার যদি সাইকোলজিক্যাল সমস্যা থাকে ওই সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ডার্মাটোলজিস্টের কাছে সাধারণত এসটিআই যেগুলি থাকে, যে ধরেন যৌনবাহিত রোগ যেগুলি থাকে ওগুলিতে যায়। তারপরে ধরেন যে ওই ইউরোলজিস্টের কাছে যায় যদি ধরেন যে ওই ইরেকটাইল ডিসফাংশন হয়, ওটা যদি শারীরিক কারণে হয়। গাইনোকোলজিস্টের কাছে যায় যদি আপনার ফিমেল প্রবলেম থাকে। অনেক সময় সাইকোলজিস্টের কাছে যায় তার যদি মনোদৈহিক কারণে যদি তার একটা সেক্সুয়াল প্রবলেম হয় এবং কোনো শারীরিক কারণ থাকে না। তো এটা কিন্তু টায়ারটা থাকে এরকম যে নিচের থেকে তাকে অ্যাসেস করার পরে ভাগ করে দেয় আর কি। হ্যাঁ, এবং যদি আপনি এটা আবার এক এক দেশে এক একভাবে করে। ইউরোপের ইংল্যান্ডে যেটা করে ওরা বেসিক্যালি জিপিরা এটা ডিল করে। আচ্ছা, জিপিরা ডিল করার পরে তারপর তারা শর্ট আউট করে এটা বিভিন্ন জায়গায় পাঠায়। আমাদের দেশে যেহেতু এখনও চিকিৎসা ব্যবস্থা ওইভাবে উন্নত না, রোগীরা কী করে যে তারা প্রথমেই হয়তো মেডিসিন ডাক্তারের কাছে যায় বা ডার্মাটোলজিস্টের কাছে এতদিন যেহেতু যে এসটিআই মনে করতো যে যৌনবাহিত রোগ, যেটা ধরেন যে সিফিলিস, গনোরিয়া, এটার সাথে রিলেটেড কিনা। কিন্তু এখন কিন্তু মানে রোগীরা কিন্তু সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে চলে আসে, ইউরোলজিস্টের কাছে চলে যায়, হরমোন বিশেষজ্ঞের কাছে চলে যায়। বাট মোটা দাগে ইটস এ বায়োসাইকোসোশাল প্রবলেম, কম্প্রিহেন্সিভ প্রবলেম। এবং ইউরোপে এখন এটাকে যেভাবে দেখা হচ্ছে যে আপনার স্পেশালাইজেশন করার পরে আপনি একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসক হতে পারেন, একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট হতে পারেন, তারপর তারা এটাকে সাব স্পেশালিটি হিসেবে নিয়ে এসছে। তার মানে হচ্ছে আপনি খালি ওই যে মানে আপনি যদি ইংল্যান্ডে বলেন গাম ফিজিশিয়ান, জেনিটো ইউরিনারি মেডিসিন যারা স্পেশালিস্ট, সে যদি ওই সিফিলিস, গনোরিয়ার পরেও যদি তার একটা ফার্দার স্পেশালাইজেশন এখানে সে করে, তাহলে সেটা নিয়ে ডিল করে। ওদের দেশে তো এরকম প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারটা নাই, সেই কারণে ওই রেফার্ড রুগীরাই বেশি আসে। আমার দেশে যেমন রুগীরা সরাসরি বিশেষজ্ঞের কাছে চলে যেতে পারে, ওখানে আপনি এটা পারবেন না। তো মোটা দাগে ইটস এ বায়োসাইকোসোশাল প্রবলেম। যৌন রোগ হলেও কারো কারো হয়তো শারীরিক সমস্যার কারণে হতে পারে, তাকে হয়তো ইউরোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট অনেক সময় দেখতে পারে, তার মানসিক কারণে হতে পারে, তো মানসিক ডাক্তার দেখতে পারে। বাট আপনি যদি ওভারঅল রোগের যদি চাংটাকে দেখেন, মেজরিটি হচ্ছিল সাইকোলজিক্যাল। আচ্ছা, তাদের সাইকোলজিক্যাল প্রবলেম জানতে চাচ্ছি আমি। আর আমি ডাক্তার নুসরাত আপনাকে যে কারণে বলছি যে মনে করেন একটা পিসিওএস এর সমস্যা, মানুষ কিন্তু জানে যে আমি কখন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছি, কখন এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাচ্ছি, বা একজন আরও ডিসিপ্লিন যারা আসলে দেখছেন। কিন্তু যৌন রোগের ক্ষেত্রে যেহেতু আলোচনা কম হয়, মানুষ আসলে বুঝে না যে আরও কার কাছে আমার যাওয়ার প্রয়োজন হতে পারে। আমি আপনার কাছে জানবো যে চিকিৎসায় যৌন রোগ কতটা সুস্থ হওয়া সম্ভব, অন্য রোগের মতো এটার আউটকামটা কীরকম? চর্ম বিশেষজ্ঞ বা যৌন বিশেষজ্ঞদের কাছে যারা আসছেন রুগীরা, তারা মূলত কিন্তু হচ্ছে যৌনবাহিত যে রোগগুলো রয়েছে, যেটাকে আমরা বলছি যে যৌনবাহিত জীবাণু দ্বারা যৌনবাহিত রোগ হচ্ছে, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে। কিন্তু অন্য কোনো রোগীও
যৌন সমস্যায় ভুগছেন তারা আপনাদের কাছে এসে পড়ছেন কিনা? হ্যাঁ, এই প্রবণতা কেমন? যখন সেটার প্রবণতা অনেক আছে, অনেক বেশি। আমরা কিন্তু ওই যে উনি বলেছেন যে আমরা প্রথমে অ্যাসেস করি, আমরা আসলে বোঝার চেষ্টা করি যে রোগীর আসলে কি প্রবলেম, মূল সমস্যাটা কোথায়। সেটা যদি যৌনবাহিত রোগের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটা আমাদের কাছে থাকছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখন সেটা মানসিক কোনো একটা বিষয়ের সাথে সম্পৃক্ত থাকছে আমরা কিন্তু রোগীদেরকে রেফার করে দিচ্ছি, কারণ রেফারাল কিন্তু একটা সিস্টেম এবং এটা একটা ইনবিল্ট সিস্টেম, যেটা হয়তো বা অনেকে এখনো বাংলাদেশে অনেকে এটা প্র্যাকটিস করে না বা অনেকে এই জিনিসটাকে ডিসঅনার করে। কিন্তু উন্নত বিশ্বে আপনি যখন চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন রেফারাল কিন্তু একটা খুব ভালো একটা সিস্টেম, মানে এটা রাষ্ট্রীয়ভাবেই এটা নিয়ন্ত্রিত আর কি। অবশ্যই আমাদের অবশ্যই, এবং এথিক্স আছে, গাইডলাইন আছে, আপনি কখন কোন রোগীকে কোথায় কার কাছে পাঠাবেন। কারণ একটা রোগীকে আপনি ধরে রাখছেন, হয়তোবা আপনি জানেন যে এই রোগের চিকিৎসা আমার কাছে সম্ভব না, কিন্তু আপনি যদি তাকে রেফার না করেন তাহলে সে কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। ওটাই। হ্যাঁ, তো সেই জন্য আসলে প্রয়োজন সঠিক রেফারেল সিস্টেম তৈরি করা এবং বোঝা যে আসলে কোন রোগীটা আমার কাছে থাকবে, কোনটা কাকে আমি রেফার করব, কোথায় রেফার করব। আর যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে কিছুটা কাউন্সিলিং এর যে ব্যাপারটা, কাউন্সিলিং অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে যেহেতু ডাক্তারের সংখ্যা কম, রোগীর সংখ্যা বেশি, নর্মালি যেটা হয় যে আমাদের উচিত রোগীদেরকে সময় দেয়া অন্তত 15 থেকে 20 মিনিট, কিন্তু অনেক সময় চেম্বারে রোগীদের সংখ্যা এতটাই বেশি থাকে যে সেই সুযোগটা আমাদের থাকে না বা অনেকের থাকে না। বিশেষ করে সরকারি হাসপাতালে আপনি যখন যাচ্ছেন সেখানে কিন্তু চিকিৎসক সীমিত এবং রোগী অনেক বেশি। একজন ডাক্তারকে হয়তো দেখা যাচ্ছে যে 8 থেকে 6 ঘন্টার মধ্যে কয়েকশো রোগী দেখা লাগছে। তো এই যে সময়টা, এইটার কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারছেন না। ওকে ডাক্তার মাকসুদ, আপনার কাছে জানবো, আপনি যেহেতু বললেন যে মোটা দাগে মানসিক সমস্যার পরিধিটা আসলে বেশি, এই সমস্যাগুলোর ধরন ধারণ কীরকম, বা কখন বুঝবে যে তার মানসিক সমস্যার কারণে যৌনরোগের সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথমত যে ধরেন যে এই দুটো কিন্তু ইন্টারলিঙ্কড। জি, আপনি ধরেন যে আমরা যদি কারণটা বিশ্লেষণ করি, আপনার সেক্সুয়াল প্রবলেম যদি বলেন, যদি ছেলেদের ক্ষেত্রে হয় যে দ্রুত পতন অথবা যৌন উত্থান যদি সমস্যা, দুইটিতেই কিন্তু বিভিন্ন রকমের নিউরোট্রান্সমিটারের কারণে হয়। আমরা বলি যে ব্রেনের মধ্যে ডোপামিন, সেরোটোনিন, নরএড্রেনালিন এইসব যদি হরমোনের ঘাটতি থাকে বা বাড়তি থাকে তাহলে সেক্সুয়াল রেসপন্সের বিভিন্ন পর্যায়ে সমস্যা হতে পারে। আপনার হয়তো যৌন আগ্রহ হ্রাস পেতে পারে। একইভাবে ডিপ্রেশন যদি হয়, ডিপ্রেশনে কিন্তু এই যে হরমোনগুলির কথা বললাম যে ডোপামিন, সেরোটোনিন, তারপরে ছিল নরএড্রেনালিন, এগুলির কিন্তু ঘাটতি বাড়তি থাকে। ডিপ্রেশনে কমে যায়, ম্যানিয়াতে বেড়ে যায়। তো সুতরাং যখনই যেই প্রভাবের কারণে আপনার মানসিক সমস্যা হচ্ছে, একই প্রভাবের কারণে আপনার কিন্তু যৌন সমস্যা হতে পারে। মানসিক রোগের চিকিৎসার জন্য যে ওষুধগুলি আপনি দিচ্ছেন, এটা শরীরের যেই হরমোনগুলিকে, নিউরোট্রান্সমিটারগুলিকে ডাউন করছে বা কমিয়ে দিচ্ছে, ওই একই কারণে কিন্তু আপনার যৌন সমস্যা হতে পারে। সো দিজ আর লিঙ্কড। তো আপনি এমন দেখতে পারেন যে আপনার যৌন সমস্যা হয়েছে মানসিক সমস্যার ধারাবাহিকতায়। জি। আবার এমন হতে পারে যে আপনি মানে ব্যক্তি হিসেবে আপনি খুব নার্ভাস প্রকৃতির, দুর্বল চিত্তের। যখন আপনার একটা রিসেন্ট লাইফে কোনো একটা ক্রাইসিস হলো, কোনো একটা মানে ধরেন আপনার যদি আপনি ধরেন যে অফিসে চাকরি করেন, অফিসে আপনাকে একটা ডিউ প্রমোশন দিচ্ছে না, আপনাকে আটকে রাখছে, অথবা চাকরি চলে গেল, হ্যাঁ, অথবা আপনার ধরেন যে মানে হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য হচ্ছে, ওয়াইফের আচরণে আপনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন তার প্রতি আপনার যৌন আগ্রহ হ্রাস পেতে পারে। মানসিক রোগের চিকিৎসার জন্য আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে। অনেক সময় সেক্সুয়াল প্রবলেমের কারণেও মানসিক সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার ওয়াইফের সাথে ঠিকমতো মানে ফিজিক্যাল ইন্টিমেসি করতে পারছেন না, তখন আপনার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি হতে পারে। সো দিস অল আর লিঙ্কড। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নুসরাত, ডাক্তার মাকসুদ যেমন বলছিলেন, মানে পরিষ্কার করেছেন আর কি, যে সমস্যাগুলো কেমন ধরনের হতে পারে, মানসিক সমস্যাগুলো। শারীরিক সমস্যা বা আপনি যাদেরকে দেখেন তারা কি ধরনের সমস্যা নিয়ে আসে, তাদেরকে আসলে ডিল করেন কি করে? ইদানিং যে ধরনের সমস্যা বেশি নিয়ে আসছেন সবাই, এখন একটা জিনিস হচ্ছে ইতিবাচক যে রোগী সরাসরি নিজে এসে বলেন। আগে যেটা হতো যে আমাদেরকে খুঁজে বের করতে হতো যে আসলে তিনি কোন সমস্যায় ভুগছেন বা কি থেকে হচ্ছে, বা অনেকে লজ্জা পেত। বিশেষ করে দেখা যায় যে যৌনবাহিত কিছু রোগ আছে, সিফিলিস, গনোরিয়া, এই রোগগুলোর ক্ষেত্রে একটা এক্সপোজার হিস্ট্রি লাগে। তো অনেকে কিন্তু লজ্জায় বলতো না যে তার একটা এক্সপোজার হিস্ট্রি আছে, কিন্তু আমরা কিন্তু ইনভেস্টিগেশন করি, আমরা রিপোর্টে দেখছি যে হ্যাঁ এরকম কিছু একটা, এবং এটা হয়তো বা তার এক্সপোজার হিস্ট্রি থেকেই হয়েছে। এগুলোর পার্সেন্টেজ কেমন? এগুলোর পার্সেন্টেজ যদি আমরা বলতে চাই যে অবশ্যই হচ্ছে বেশি,
ডেফিনেটলি বেশি। তবে এখন যারা আসছেন অনেক বেশি সচেতনতার কারণে হতে পারে, এটা একদিক থেকে আমি বলবো যে এটা ইতিবাচক। এখন কিন্তু রোগীরা এসে সরাসরি বলছেন যে তার হচ্ছে দেখা যাচ্ছে তাদের দাম্পত্য জীবনে হয়তো বা স্বামীর ক্ষেত্রে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা লিঙ্গ উত্থান হচ্ছে না, একদম সরাসরি এসে তারা কিন্তু বলছেন। এবং স্ত্রী যারা আসছেন তারাও কিন্তু সরাসরি বলছেন যে হয়তো বা তাদের অর্গাজম ঠিকমতো হচ্ছে না বা তাদের হচ্ছে কোনো কারণে মনোমালিন্য যে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখন সবাই সরাসরি এসে বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আগে যেমন অনেকে বলতে লজ্জা পেতেন, বিশেষ করে আমরা যদি এটি যেমন এই লক্ষণগুলো যেমন মানসিক রোগের সঙ্গে যুক্ত, অবশ্যই কি অন্য কিছুর সঙ্গে যুক্ত কিনা? শারীরিক যে বিষয়টা, আপনার শরীরে রক্ত সঞ্চালনের সাথে কিন্তু লিঙ্গের উত্থানের একটা সম্পর্ক রয়েছে। তো সেই ক্ষেত্রে তার শরীরে আসলে রক্ত প্রবাহ, ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, সেখানে কোলেস্টেরল বা চর্বির কোনো আধিক্য আছে কিনা, ডায়াবেটিসের তিনি ভুগছেন কিনা, যেগুলোকে আমরা বলছি যে ক্রনিক কোমরবিড যে ডিজিজগুলো, অনেক দিন ধরে কিডনি রোগে আক্রান্ত বা অনেক দিন ধরে মানসিক কোনো রোগে আক্রান্ত, এমন কিছু হয়তোবা ওষুধ তিনি গ্রহণ করছেন যেটার কারণে তার এই ধরনের সমস্যা হতেও পারে। তো এই প্রত্যেকটা বিষয়। আর আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে আমরা হরমোনের ক্ষেত্রে যখন আসছি, যে সেক্স হরমোন টেস্টোস্টেরন আমরা যখন বলছি, সেই হরমোনের লেভেলটাও তার শরীরে ঠিকমতো আছে কিনা, অর্থাৎ তার এন্ডোক্রাইন বা হরমোনের কোনো সমস্যা আছে কিনা। শুধু মানসিক বিষয়টা অবশ্যই জরুরি, তা এর পাশাপাশি দেখতে হবে যে শারীরিক অর্গানিক কোনো বিষয় আছে কিনা এগুলোর মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওই যে কাউন্সিলিংয়ের যে বিষয়টা থাকে, প্রত্যেকটা রুগীকেই আসলে কাউন্সিলিং করাটা অনেক বেশি জরুরি, বিশেষ করে আমাদের দেশে যেহেতু আমরা এখনও সেক্স এডুকেশন বলতে আমরা যেটা বুঝি, এটা আমাদের মধ্যে এখনও কিন্তু নলেজ গ্যাপ রয়েছে। অনেকে মনে করে কি যে, যেমন একজন পুরুষ বা একজন রুগী এসে আমাকে বলছেন যে তিনি 5 মিনিট পর্যন্ত থাকতে পারছেন, তারপরে তার দ্রুত পতন হয়ে যাচ্ছে। আসলে দ্রুত পতন 5 মিনিট পর্যন্ত কিনা এটা কিন্তু জানতে হবে, এই নলেজটা জানা খুবই জরুরি। উনি মনে করছেন যে ওনার হয়তো বা দ্রুত পতন 5 মিনিটে হচ্ছে, কিন্তু আমরা বলছি যে আসলে 1 মিনিটের মধ্যে এটা হতে হবে এবং দীর্ঘ 6 মাস এই হিস্ট্রিটা থাকতে হবে, যে প্রত্যেকবার তিনি যখন তার স্ত্রীর সাথে সহবাসে যাচ্ছেন, এই প্রত্যেকবারই তার কিন্তু এই বিষয়টা বা এই সময়টা 1 মিনিটের মধ্যে। কিন্তু তিনি যখন বলছেন যে তিনি 5 মিনিটের মধ্যে পারছেন, কিন্তু তারপরেও তার কাছে মনে হচ্ছে যে লিঙ্গের উত্থানও হচ্ছে না বা দ্রুত পতন, এই বিষয়টা বুঝতে হবে যে আসলে কি তিনি এই ধরনের কোনো সমস্যা ভুগছে কিনা। তিনি হয়তোবা সুস্থ, কিন্তু তিনি মানসিকভাবে মনে করছেন শুধুমাত্র নলেজ গ্যাপ বা এডুকেশনটা বা যৌন শিক্ষাটা তার মধ্যে হয়তোবা কোনো কারণে গ্যাপ হয়ে গিয়েছে, সামাজিকভাবে হোক, যেভাবেই হোক না কেন, সেই কারণে তিনি নিজেকে রোগী মনে করছেন, কিন্তু তিনি কিন্তু একদম সুস্থ। কিন্তু আমি এই জায়গাতে ডাক্তার মাকসুদ আপনার কাছে তাহলে বিজ্ঞানসম্মত টাইমিং বা মানে সেক্সুয়াল যে ফ্রিকোয়েন্সির কথা বলি, মানে সেটি আসলে কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন আসলে কি বলা হয়, বা আমাদের দেশেও কি আপনাদের সব ডিসিপ্লিন মিলে কি কোনো গাইডলাইন তৈরি হয়েছে কিনা? বোধহয় হয়নি। না, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে একটু মানে বলি যে আমি যে পার্সেন্টেজ একটু টেনে নিয়ে আসি। আপনি আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই মানে মানসিক রোগের সাথে শারীরিক মানে যৌন সম্পর্কটা কিরকম। পার্সেন্টেজ ওয়াইজ যদি চিন্তা করেন যে ডিপ্রেশনের রোগীর সেক্সুয়াল প্রবলেম ইজ ডাবল দেন নর্মাল পপুলেশন। এটা হচ্ছে জুরিকে একটা স্টাডি হয়েছিল, দেখা যাচ্ছে যে ডিপ্রেশনের মধ্যে হচ্ছে 50%, নর্মাল লোকদের মধ্যে 24% এরকম। মানে যে কোনো ধরনের ডিপ্রেশনে, এটা যে কারণেই হোক, মেল ফিমেল। প্যানিক ডিসঅর্ডার একটা রোগী আছে, এখানে আছে 70%। যারা মানে সেক্সুয়াল প্রবলেম হলে প্যানিক ডিসঅর্ডার হবে তা না, যাদের প্যানিক ডিসঅর্ডার হচ্ছে তাদের 70%-ই তাদের সেক্সুয়াল প্রবলেম হচ্ছে। প্যানিক ডিসঅর্ডারটা একটু কেমন? প্যানিক ডিসঅর্ডার হচ্ছে তীব্র আতঙ্কর একটা রোগ, যে কোনো কারণ ছাড়াই রোগজন প্রচণ্ড আতঙ্কিত হয়। আপনাকে কেউ ক্রসফায়ারে দিতে গেল, তখন আপনার মধ্যে যে একটা স্বাভাবিক আতঙ্ক আসবে, এই আতঙ্কটা যদি কারণ ছাড়া হয়, আচ্ছা, ক্রসফায়ার একটা কারণ হচ্ছে যে আপনাকে এখনই ইউ আর অ্যাবাউট টু বি কিল্ড, ওইরকম। তো সুতরাং প্যানিক ডিসঅর্ডার মানুষ এতই বেশি আতঙ্কিত হয়েছে, তার কিন্তু ওই এটা হয় না, মানে কি বলে ওই যৌন আগ্রহ ইচ্ছাটা থাকে না। ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে সিজোফ্রেনিয়া একটা জটিল মানসিক রোগ। এই রোগে মানুষ বাস্তব এবং অবাস্তবের পার্থক্য বোঝে না। তো সিজোফ্রেনিয়ার রোগীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার সেক্সুয়াল প্রবলেম আছে কিনা, তাহলে সে বলবে হচ্ছে 64%। আর আপনি চিকিৎসক হিসেবে যদি তাকে না জিজ্ঞেস করেন যে তার সেক্সুয়াল প্রবলেম আছে কিনা, সে বলবে 14%। তার মানে হচ্ছে আপনি না জিজ্ঞেস করার কারণে একটা দীর্ঘ মানে একটা লম্বা জনগোষ্ঠী, আপনার রোগীর একটা লম্বা অংশকে কিন্তু আপনি হারাচ্ছেন কোন সেন্সে, তার সেক্সুয়াল প্রবলেমটাকে এক্সপ্লোর করতে পারছেন না। তাতে কি হয়, আপনি তাকে যে ওষুধগুলি দিচ্ছেন, যেহেতু আপনি জানেন না তার সেক্সুয়াল প্রবলেম আছে কিনা, এই ওষুধ দেওয়ার কারণে কিছু কিছু সেক্সুয়াল প্রবলেম হতে পারে, সে কিন্তু ওষুধ বন্ধ করে দেবে। নিউলি ম্যারিড, তার আগে থেকে সাইকোটিক সমস্যা ছিল, ওষুধ খেয়ে সে ভালো আছে, এখন ওষুধের কারণে তার অনেক সময় তার হচ্ছে না, লিঙ্গ উত্থান হচ্ছে না, সে চিন্তা করবে আমি যেটা বন্ধ করে দেবো। এই 2 দিন আগে একটা রোগী আমার কাছে আসছে যে তার মানে সাইকোটিক সমস্যা ছিল, এখন নতুন বিয়ে করছে, সে ভয় পাচ্ছে,
আগে সে মাদকাসক্ত ছিল, সে আবার ফাট করে মাদক শুরু করেছে, কারণ মাদক খেলে সে শারীরিকভাবে সে উত্তেজিত থাকতো। তো এই পার্সেন্টেজের ব্যাপারটা আসলো। বিজ্ঞানসম্মত নিয়ম কানুন বা ফ্রিকোয়েন্সি বা সময়সীমা মানে এগুলো আসলে কেমন, মানে একটা মানুষ কোনটাকে তার আইডিয়াল নিয়ম কানুন হিসেবে ভাববে? তো ওই যে আমি যেটা বলছিলাম যে আমরা যখন অক্সফোর্ডে ট্রেনিং নেই তখন একজন ফ্যাকাল্টি খুব মানে একটু স্যাটায়ার করে বলতেছিল, হাস্যরসাত্মকভাবে বলছিল, নর্ম ইজ এ গাই হু লিভস ইন ব্রুকলিন। মানে নর্ম নামে এক ভদ্রলোক নিউ ইয়র্কে বাস করে, মানে দ্যার ইজ নো নর্মালিটি। এখন আপনি যদি বলেন যে স্ট্যান্ডার্ডটা কি, ডিউরেক্স একটা মানে কন্ডম কোম্পানি আছে, তারা হোল ওয়ার্ল্ড একটা সার্ভে করেছিল। তো ওরা আসলে সেক্সুয়াল ফ্রিকোয়েন্সিটা দেখেছিল। তো সেক্সুয়াল ফ্রিকোয়েন্সিতে তারা দেখলো যে সর্বাধিক, আমরা সবাই জানি যে ফ্রেন্ডসরা, তাদের গড় ছিল অ্যারাউন্ড 137 বা 135 মানে ইয়ারলি, তাহলে সপ্তাহে 2 দিন 3 দিন। জি। আর সবচেয়ে কম হচ্ছিল আপনার এই জাপানে, ওদের হচ্ছে 48 মানে ইয়ারলি, তার মানে লেস দেন এ উইক। এখন আপনি যদি এই স্টাডিতে বাংলাদেশ ছিল না, 93টা দেশ ছিল আর কি। তো ফ্রিকোয়েন্সি কিন্তু ভ্যারি করে, মানে 48 একদিকে আরেকদিকে ইয়াতে। এই যাদের ফ্রিকোয়েন্সি ভ্যারি করে তাতেও কিন্তু সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ আপনার হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু মানে সেক্সুয়াল প্রবলেম আপনার পুরুষের হোক আর নারীর হোক, এটা কিন্তু একটা কাপল ইস্যু বটে। হাজব্যান্ডের সমস্যা হলে এটা ওয়াইফের সমস্যা, ওয়াইফের সমস্যা হলে হাজব্যান্ডের সমস্যা। তো কাপল যদি ইফ দে আর ওকে ওয়ান্স ইন এ মান্থ, দ্যাটস ফাইন। ইফ দে আর ওকে টুয়াইস এ ডে, দ্যাটস ফাইন। মানে এটা আসলে ডিপেন্ড করবে কাপল ডাইনামিক্সের উপর। এবার আসেন যে দ্রুত বীর্যপাতের মানে হারটা কত। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 3টা দেশে স্টাডি হয়েছিল, একটা হচ্ছে ইউএসএতে, জার্মানিতে, আর হচ্ছে ইটালিতে। বড় পেপার স্টাডি, মানে প্রায় 20,000 লোকের উপর স্টাডি করে তারা দেখেছে যে গড়ে 20 থেকে 30 জনের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে। তার মানে হচ্ছে প্রতি 5 জনে একজন অথবা প্রতি 3 জনে একজন। খেয়াল করেন, প্রতি 5 জনে একজন বা প্রতি 3 জনে একজন, মানে একটা জনসভায় যদি 1 লাখ পুরুষ থাকে, তার মধ্যে 20,000 লোকেরই কিন্তু মানে দ্রুত বীর্যপাতের সমস্যা হবে। কিন্তু এইটা তখন আমরা সমস্যা বলবো যদি এইটার কারণে ইম্প্যাক্ট পড়ে। এই 20% যাদের কথা আপনি বলছেন, মানে সেটা যদি সে মনে করে যে আমার সমস্যা, এটিকে আমি ঠেকাতে চাই, সেটির কি পথ আছে কিনা? জি, প্রথম কথা হলো যে সেক্সুয়াল প্রবলেম সবগুলিকে কিন্তু আমরা রোগ বলবো না, কিছু কিছু হচ্ছে কনসার্ন। যে আমার অসুবিধা হচ্ছে, ইটস মেকিং প্রবলেম, বাট ওয়াইফ বলতেছে যে ডোন্ট বদার, আমার এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু কনসার্ন, কিন্তু কোনোটা হচ্ছে ইম্প্যাক্ট ফেলছে। ওয়াইফ বলতেছে ইউ শুড গেট ইট ডান, আর তোমার এই সমস্যার সমাধান করো, ডাক্তারের কাছে যাও, আদারওয়াইজ উইল স্প্লিট, আমরা আলাদা হয়ে যাব। তখন এটা হচ্ছে একটা বা ওই হাজব্যান্ডের হচ্ছে সিগনিফিকেন্টলি সমস্যা হচ্ছে, সে মনে করছে যে না, এটার কারণে তার মানসিক সমস্যা হচ্ছে, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে পড়ছে, সে স্বাভাবিক তার অফিসে কাজ করতে পারছে না, সে রোগী দেখতে পারছে না, সে ব্যবসা করতে পারছে না। সো ওইটা হচ্ছে ইলনেস সমস্যা। আপনি 20%-এর পরের পার্সেন্টেজগুলো একটু জানতে চাই। 20% কিন্তু রোগ না, রোগ না, কনসার্ন। জি। তো এরপরে আসলে রোগ যদি বলেন, যে আপনি যদি আরেকটা প্রসঙ্গ দৃষ্টি নিয়ে এসে, ডক্টর দৃষ্টি নিয়ে এসেছিল যে কত পার্সেন্টের আপনার হচ্ছিল ইয়াদের হয়, মানে পুরুষদের টেস্টোস্টেরনের ঘাটতির জন্য, যেটাকে আমরা বলি হাইপোগোনাডিজম, ঘাটতির কারণে যদি যৌন আগ্রহ হ্রাস পায়, সেটা হচ্ছে 1 থেকে 3%। অথচ তার যৌন আগ্রহ হ্রাস পেয়েছে কিন্তু তার টেস্টোস্টেরনের ডেফিসিয়েন্সি নাই, এটা হচ্ছে 3 থেকে 6%। আর ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বয়সের সাথে সাথে ভ্যারি করে, যত বেশি আপনার বয়স বাড়বে আপনার এই যৌন উত্থানজনিত সমস্যা মানে বাড়তে থাকবে, আর দ্রুত বীর্যপাতের সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে। সো দেয়ার আর লট অফ ডাইনামিক্স। আমাদের দেশের নারীদের মধ্যে মানে যৌন আগ্রহ হ্রাস, যেটাকে আমরা বলি ফিমেল হাইপারঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ইজ মানে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে। তাই আমাদের দেশে একটা স্টাডিতে আমরা দেখেছিলাম যে 2016 সালে একটা স্টাডিতে আমার করা ছিল, দেখি যে 56%, 56%-এর যৌন আগ্রহের ঘাটতি আছে মহিলাদের মধ্যে। আচ্ছা, কিন্তু তারা কিন্তু এই সমস্যার জন্য আসছে না, কারণ আমাদের তো কোনো স্পেশাল সার্ভিস নেই। তারা যাচ্ছে কোথায়? এন্ডোক্রাইনে। আমরা সাধারণ রোগীদের মধ্যে দেখলাম 56%। তার মানে হচ্ছে তাদের প্রবলেম আছে, কিন্তু তারা জানে না কোথায় যেতে হবে। তাদের যেটা অ্যাসোসিয়েটেড ইলনেস, যেই কারণে তাদের হচ্ছে, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, পিসিওএস, তারপর হচ্ছে হাইপোথাইরয়েড। এগুলি আমাদের সাইকিয়াট্রিতে যাদেরকে পেয়েছি তাদের হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি। গাইনিতে পেয়েছি যে ধরেন যে ইনফার্টিলিটি। তো এই রোগীদের কিন্তু সমস্যা আছে, তারা নিজেরাও জানে না। তারা আসছে হরমোনের চিকিৎসার জন্য, আমরা যখন স্কেল অ্যাপ্লাই করলাম দেখলাম যে তাদের সমস্যা আছে। এই জন্য আমাদের যদি একটা সমন্বিত বিশেষায়িত সার্ভিস থাকতো,
তাহলে আপনি প্রথমে যে প্রশ্নটা করছেন যারা কার কাছে যাবে, একটা ছাতা নিচে সবাইকে সেটি নিয়ে কোনো কাজ হচ্ছে কিনা আমি আপনার কাছে জানবো। আমি আরো একটু ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নুসরাত, আপনার কাছে জানবো যে কোনো ধরনের মেডিকেশন লাগছে না, কিছুই লাগছে না, সমস্যা মনে করে চলে এসছেন, বা একইভাবে সমস্যাই মনে করছেন না, এই দুই গ্রুপের গল্প একটু আপনার কাছে জানতে চাই। এক গ্রুপ হচ্ছে মনে করছেন তিনি সমস্যায় ভুগছেন, কিন্তু আসলে আমরা যখন এসিস করছি, তার ইতিহাস নিচ্ছি, রোগের বর্ণনা নিচ্ছি, তখন আমরা বুঝতে পারছি যে না, আসলে এটা কোনো রোগ না বা সমস্যা না, কিন্তু তিনি হয়তোবা মানসিকভাবে কোনো কারণে হয়তোবা তিনি বিব্রত, যার কারণে তিনি মনে করছেন যে তিনি রোগী। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আসছেন, তিনি মনে করছেন যে তার এটা কোনো সমস্যা না, কিন্তু আমরা যখন তাকে দেখছি, কিন্তু তারপরে কেন আসছে, তাহলে কেন আসছে? আচ্ছা, সবচেয়ে বেশি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখেছি যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কনফিডেন্স বা আত্মবিশ্বাসের একটা অভাব থাকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে নলেজ গ্যাপ থাকে। আমাদের দেশে ওইভাবে যদি আমরা বলি, পাঠ্যপুস্তকে অবশ্যই আছে যৌন স্বাস্থ্যের একটা ছোট্ট একটা চ্যাপ্টার থাকে, ক্লাস 6-7-এ যেটা পড়ানো হয়েছিল আমাদের সময়। আমি জানি না এখন কি পরিবর্তন এসেছে, তো ওইটা আসলে খুবই কম। একজন নারী পুরুষের যদি আমরা বলি যে বয়ঃসন্ধিকালীন সময় থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে শিক্ষাটা প্রয়োজন, আপনি যখন পাশ্চাত্যের দেখছেন তখন কিন্তু খেয়াল করে দেখবেন যে স্কুল কলেজ থেকে শুরু করে আসলে শিক্ষাটা তো আসে পরিবার থেকে। সো পারিবারিকভাবে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের পারিবারিকভাবে আমরা কতজন ব্যক্তি আমরা এই যৌন শিক্ষা সম্পর্কে জেনেছি। আসলে শিক্ষাটা বলতে আমি বোঝাচ্ছি যে আমরা আমাদের শরীর সম্পর্কে কতটুকু জেনেছি, আমাদের কখন কি প্রয়োজন। আর কিশোর বা কিশোরীদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন সময়ে যে পরিবর্তনটা, এটা কিন্তু অনেকে জানে না, অনেকে ভয় পেয়ে যায়। বিশেষ করে মাসিকের ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি, এখন তো আসলে অনেকেই জানে, এখন সবাই সচেতন, কিন্তু তারপরেও যখন আমরা নারীরা বা কিশোরীরা যখন আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র সচেতনতার অভাবে আপনি যখন একটি ফার্মেসিতে যাচ্ছেন, পুরুষরা যাচ্ছে কন্ডোম নিতে, স্ত্রীরা বা নারীরা যখন যাচ্ছে স্যানিটারি ন্যাপকিন নিতে, অনেকে বলতে লজ্জা পায়। বা আপনি যখন জিনিসটা নিচ্ছেন, এটা তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেটাকে বলতে অনেকে লজ্জা পাচ্ছে, বলছে না, বা একটা ইশারায় ইঙ্গিত করে দিচ্ছে। আবার যখন আপনাকে এটা দিচ্ছে, গ্রাহককে যখন দেওয়া হচ্ছে, এমনভাবে একটা প্যাকেটে মুড়িয়ে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে না জানি কি। এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু আসলে হচ্ছে আপনার পরিবার থেকে আসতে হবে। আপনি আপনার এবং আপনার যে সঙ্গী, দুজনের মধ্যে শারীরিক সমস্যা বা যৌনবাহিত রোগ যদি থেকে থাকে, সেই জীবাণুটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, সেটার জন্য কন্ডোম প্রয়োজন। এই ছোট ছোট জিনিসগুলো আসলে নলেজের গ্যাপ রয়েছে। ডাক্তার মাকসুদ, আমি আপনার কাছে জানবো যে আপনি জানেন যে তরুণ প্রজন্মের ভেতরে পর্নোগ্রাফি দেখার আসক্তি অনেক বেশি, এবং আগে যেটি চিন্তাই করা যেত না এখন হয়তো খুব ফ্রিকোয়েন্টলি মানুষ দেখছে, ফ্যামিলি লাইফে আসলে ঢুকছে, মানে সেটির সঙ্গে কম্পেয়ার করে সে কোনো একটা কনফিডেন্স লেস অবস্থায় থাকছে কিনা, বা এই যে ডিউরেশনের সময়সীমা নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কিনা, আপনি কি মনে করেন? এটা আসলে অনেকভাবে প্রভাবিত করে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি হার্ডকোর পর্ন দেখে অভ্যস্ত হয়ে যান, অভ্যস্ত হওয়ার পরে আপনার সিলিং যদি খুব হাই স্ট্যান্ডার্ডে থাকে, মানে আপনার কাছে যদি এখন পর্ন তারকারা তো আমাদের ডে টু ডে কমনারদের মতো না, স্বাভাবিক যে নারী পুরুষদের যে দেহ গঠন তাদের তো অন্যরকম। তো আপনি যদি ওই সিলিংয়ে অভ্যস্ত হয়ে যদি মাস্টারবেশন বা অন্য কোনো প্রক্রিয়া যদি আপনার যৌনস্খলন করেন, তাহলে যেটা হবে যে আপনি যখন রিয়েল টাইম ওয়াইফের বডি দেখবেন, আমি অনেক রোগীকে দেখেছি তাদের কিন্তু সাথে সাথে একটা ধপ করে আগ্রহটা কমে যায়। কারণ তাদের যে একটা স্কিমা, তাদের যে একটা মানুষের মধ্যে যে একটা চিন্তার একটা মানে জগৎ তৈরি হয় পর্ন রিলেটেড, বাস্তবের ওয়াইফের তার সাথে পায় না। এটা হলো একটা প্রবলেম। জি। আর একটা হচ্ছে যে পর্ন দেখার কারণে এটা যদি আপনার পর্ন অ্যাডিকশন হয়ে যায়, অ্যান্ড পর্ন অ্যাডিকশনের আবার নির্দিষ্ট ক্রাইটেরিয়া বলা মুশকিল, এবং ইউরোপে একটা মোটা দাগে বলে যে যদি 7 বারের বেশি কেউ মাস্টারবেশন করে বা সেক্সুয়াল আউটলেট করে, তাহলে তাদেরকে বলতেছে যে হাইপার সেক্সুয়ালিটি, কাউকে বলছে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার। এইটার কারণে হবে কি যে আপনার স্বাভাবিক যৌন জীবনে আপনাকে এন্টার করতে সমস্যা হবে। বটে। আবার একটা সুবিধা হচ্ছে যে ধরেন যে পর্ন অ্যাডিকশনের কারণে কিন্তু আপনার পর্নের মাধ্যমে আপনি মাস্টারবেট করছেন, কিন্তু আপনি যদি রিয়েল টাইম যদি যে যৌন স্খলন যদি হয়, যেরকম হাইপার সেক্সুয়ালিটি হয়ে যায়, আপনি যত মানে প্রোটেকশন ছাড়া ফিজিক্যালি ইন্টারকোর্স করে বেড়াচ্ছেন, তখন কিন্তু আপনার এসটিডি, এসটিআই, এই যে মানে যে রোগগুলো বাড়বে, এগুলি বাড়তে পারে। তো এটার প্রস অ্যান্ড কনস মানে পক্ষে বিপক্ষেই আছে। এখন হ্যাঁ, যে আমি মানে সময়সীমার কথাটা বলছে যে মানুষ যেমন মনে করে যে এটা দীর্ঘক্ষণ, মানে এটির
অ্যাকচুয়াল বা হচ্ছে আপনার গাইডলাইন আসলে কি বলা হয় যে মিলনের সময়সীমাটা আসলে কেমন, আইডিয়ালটা কেমন? যদি মিলনের সময়সীমা যদি ডিউরেশন বলেন, তাহলে এটা হচ্ছে 1 মিনিট অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন গাইডলাইন। যে কেউ যদি জীবনের প্রথম থেকেই দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে, তাহলে যদি 1 মিনিটের বেশি থাকে প্লাস তার ওয়াইফের কোনো সমস্যা না হয় এবং সে যদি এটাকে চাইলে দীর্ঘায়িত করতে পারে, সে মিলনের সময়টাকে যদি বাড়াতে পারে, তাহলে এটা সমস্যা না। কিন্তু যদি 1 মিনিটের কম থাকে, ওয়াইফ যদি ডিসস্যাটিসফাইড হয় এবং এইটার কারণে সে চাচ্ছে এটাকে দীর্ঘায়িত করতে না পারে, তাহলে এটা সমস্যা। আর যদি বিবাহিত জীবনের কিছুদিন ভালো ছিল, 2-3 বছর ভালো ছিল, তারপর যদি সমস্যা হয়, তাহলে এটা হচ্ছে 3 মিনিট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। বাট বিভিন্ন দেশের গবেষণায় দেখা যায়, যেমন আমেরিকার স্ট্যান্ডার্ড একটু বেশি, তারা বলে যে 2 মিনিটের বেশি। বাট ওভারঅল হোল ওয়ার্ল্ডে এটা হচ্ছে 1 মিনিট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আপনাকে ধন্যবাদ। ডাক্তার নুসরাত জাহান, আপনার কাছে জানবো যে রোগীদের কাছে যেহেতু আপনার হিস্ট্রি নেন, অবশ্যই আমাদের রোগীদের ভেতরে প্রবণতা থাকে যে কোনো রোগের ক্ষেত্রে উনি অনেক মানে মাঠঘাট পেরিয়ে আসলে আসেন আর কি। এই রোগীদের ক্ষেত্রে আপনারা কি দেখেন, তারা কার কাছে যায়? মানে এটা কি একেবারে ওষুধের দোকানদারের কাছে যায়, একটা ওষুধ নিয়ে চলে আসে, না মানে প্রবণতাটা আসলে কি এবং সেখানে কি ক্ষতি নিয়ে আপনাদের কাছে আসে? যারা আসেন বেশিরভাগই দেখা যায় যে কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করে তারপরে হয়তো বা চিকিৎসকের কাছে আসেন, সেটা আমার কাছে হোক, উনার কাছে হোক, বা যার কাছেই। তো চিকিৎসকের কাছে আসাটার প্রবণতা কেন জানি বিভিন্ন কারণে, ওই যে নলেজ গ্যাপ হোক, বিভিন্ন কারণে কম। তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি হচ্ছে যত্রতত্র। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, দেখা যাচ্ছে যে হয়তো বা যৌন স্বাস্থ্য সম্পর্কিত বা শক্তি বাড়াবে, সময় বাড়াবে, এই ধরনের কিছু চটকদার কিছু বিজ্ঞাপন রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা নিজেরাই সেগুলো আগে থেকে সেবন করে আসছে বা পদ্ধতি অবলম্বন করে, তারপরে বিভিন্ন রকমের যখন সমস্যায় ভুগছে এবং হচ্ছে না, কার্যকরী হচ্ছে না, তখন তারা আমাদের কাছে আসছেন। এটা একটা বিষয়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি এরকম অনেক রোগী পেয়েছি এবং হাসপাতালে অবশ্যই মানে ভুরি ভুরি, সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে এমন কিছু যৌন উত্তেজক ওষুধ খেয়ে আসেন, সেবন করে আসেন, তার হয়তো বা আগে থেকেই হার্টের কোনো সমস্যা, হৃদরোগে তিনি ভুগছিলেন, কিংবা কোলেস্টেরলের কোনো সমস্যা ছিল, বা হচ্ছে অ্যাসপিরিন জাতীয়, যেটা কিনা আমাদের রক্তের যে চর্বি সেটাকে পাতলা করে দিচ্ছে বা রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশনটাকে স্বাভাবিক রাখতে। আবার কিডনিতে যাদের ক্রিয়েটিনিন বেশি, এই ধরনের যারা বিভিন্ন ধরনের এই যে চটকদার বিজ্ঞাপন দেখে কিছু মেডিসিন খেয়ে নিচ্ছে যৌন উত্তেজক, যেটা কিনা হয়তো বা খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ করছে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু তার হার্টের জন্য সমস্যা করছে। তার দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট, আমরা বলছি যে রেসপিরেশনটা রেটটা বাড়িয়ে দিচ্ছে, দ্রুত শ্বাস হচ্ছে, বা আমরা বলছি যে আপনার হার্ট রেটটা, হ্যাঁ, হৃদস্পন্দন সেটা বাড়িয়ে দিচ্ছে, এই যে সমস্যাগুলো করছে এরকম। এবং অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে এমআই পর্যন্ত হয়ে যেতে পারে যদি সে সঠিক চিকিৎসা না নিয়ে থাকে। এবং আরেকটা বিষয় হলো যে পুরুষদের ক্ষেত্রে যদি আসি, একদম পুরুষ লিঙ্গের কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অনেক ধরনের বাজারে স্প্রে পাওয়া যায়, অনেক ধরনের মেডিসিন পাওয়া যাচ্ছে, ক্যাপসুল, ট্যাবলেট। সেটা যদি আপনি দোকান থেকে নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি সেটা আপনার শরীরের জন্য মানানসই না হয়ে থাকে, বা আপনি যে ওষুধগুলো আগে থেকেই খাচ্ছেন, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যায় ভুগবেন, এবং এটা স্বাভাবিক। এই জন্য প্রত্যেক মানুষকে, নারী পুরুষ যিনি হয়ে থাকুক না কেন, সকলের উচিত অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া, তার কাছে পরামর্শ নিয়ে তারপরে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন, আপনার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই জন্য অবশ্যই আপনাকে আগে চিকিৎসকের কাছে আসতে হবে, কারণ প্রত্যেকের শরীর কিন্তু আলাদা। হ্যাঁ, সঠিক চিকিৎসা সব অবশ্যই রোগীর প্রয়োজন। ক্ষেত্রে আসলে তাই। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার মাকসুদ, আপনার কাছে জানবো যে এই যত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, মানে চিকিৎসার সময়সীমাটা আসলে কেমন, বা এদের মধ্যে আউটকাম বা ভালো হয়ে যাচ্ছে এই গোষ্ঠীটা কেমন, বা এমন কোনো গ্রুপ কি আছে যাদেরকে দীর্ঘমেয়াদে চিকিৎসা দিয়েও ভালো করা যাচ্ছে না, এরকম কোনো বিষয় আছে কিনা? একই সঙ্গে ছোট্ট একটি প্রশ্ন করব যে যারা আসলে বন্ধ্যাত্বের রোগী, তারা আসলে সমস্যা নেই কিন্তু বন্ধ্যাত্বের এটি কারণ মনে করে আপনাদের কাছে আসছে কিনা? তো দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে মেয়াদ কতক্ষণ, এটা আসলে ডিপেন্ড অবশ্যই। হ্যাঁ, সেক্সুয়াল প্রবলেম তো এক ধরনের না, অনেক ধরনের। তার মধ্যে দ্রুত পতন, যেটা লাইফ লং প্রিম্যাচুর ইজাকুলেশন আর কি, জীবনের শুরু থেকে যাদের দ্রুত বীর্যপাতের পতন থাকে, সাধারণত তারা ওষুধে খুব ভালো রেসপন্স করে, কিন্তু ওষুধ বন্ধ করলে তাদের সমস্যাগুলি থেকে যায়। এটা হলো একটা দিক। আচ্ছা। আর ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, এটা আসলে যদি আপনার কোনো ফিজিক্যাল রোগের কারণে হয়ে যায়,
যেমন ধরেন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্ট্রল আছে, মেডিকেশন নিচ্ছেন, মেডিকেশন হচ্ছে, এইটা নির্ভর করবে হচ্ছে আপনার এই রোগগুলির নিয়ন্ত্রণের উপর। সেই ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার পরিমিতি বোধ থাকে জীবনের মধ্যে, আপনি যদি রেগুলার হাঁটাচলা করেন, কর্মঠ থাকেন, আপনি যদি ডায়াবেটিস এবং হাইপারটেনশন, কোলেস্ট্রলকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন খুব ভালোভাবে মেনটেন হবে। যদি না হয় তাহলে আপনার ওই যে এই ওষুধ খাবেন কিন্তু কাজ করবে না। যেমন ডায়াবেটিসে যদি আপনার মানে ঠিকমতো কন্ট্রোল না হয় তাহলে আপনার অটোনমিক নিউরোপ্যাথি হবে। অটোনমিক নিউরোপ্যাথি হলে আপনার সেক্সুয়াল প্রবলেম হবে। এটা আসলে শুধু ওষুধে যাবে না, এগুলি রিলেটেড। আর অন্যান্য রোগ যেগুলি আছে ওই যদি কজের উপর নির্ভর করবে। আদারওয়াইজ কিছু কিছু চিকিৎসা কিন্তু ম্যাজিক। আপনার যখন দ্রুত বীর্যপাতের যে সমস্যাগুলি আছে এটাকে যদি আপনি পর্যাপ্ত ওষুধ দেন খুব ভালো কাজ করে, কিন্তু আপনি যদি লাইফস্টাইল মডিফাই না করেন, কাপল কাউন্সিলিং না করেন, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে ইমপ্রুভমেন্ট হবে না। আর ইরেকটাইল ডিসফাংশন বা অন্যান্য যদি হাইপোগোনাডিজম থাকে, যে আপনার টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের হ্রাস বৃদ্ধির জন্য যদি আপনার সেক্সুয়াল প্রবলেম হয়, ওগুলি নিয়ন্ত্রণ না করলে এটা নিয়ন্ত্রণ হবে না। কিন্তু ম্যাক্সিমাম সময়সীমা কেমন লাগতে পারে আমি এমনি আইডিয়া দেওয়ার জন্য? এটা আপনি যদি ডিজিজ স্পেসিফিক বলেন তো একরকম হবে। যেমন ধরেন আপনার যদি প্রিম্যাচুর ইজাকুলেশন যদি লাইফ লং হয়, যেটা দীর্ঘস্থায়ী যদি হয়, মানে জীবনের শুরু থেকে যেটা হয়, এটাকে আপনাকে মোটামুটি রেগুলার ওষুধ খাইতে হবে, তো অন ডিমান্ড। এটা হয়তো সারা জীবনে লাগতে পারে। আমি ছোট্ট করে জানতে চাই যে বন্ধাত্বের নানান ঝামেলা নিয়ে বহু জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আসলে তার সমস্যা হচ্ছে সেক্সুয়াল সমস্যা, বা এক্ষেত্রে এরকম হয় কিনা? আপনাদের কাছে আসছে, কাউন্সেলিং করলেন, প্রবলেম সলভ হয়ে গেল, এরকম হয় কিনা? যে আপনি যদি 1 বছর আনপ্রোটেক্টেড ফিজিক্যাল ইন্টারকোর্স করার পরেও যদি বাচ্চা না হয়, তাহলে এটাকে বলছে ইনফার্টিলিটি, অনেকে বলে সাবফার্টিলিটি। এটা নিয়ে গত বছর স্পেনে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন একটা ওয়ার্ল্ড কংগ্রেস হলো। আমি একটা ওই বন্ধাত্বের সাথে যে মেল ইনফার্টিলিটি এইটার কমিটির মেম্বার ছিলাম। সারা পৃথিবীর ইউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট, মানে আমরা 8 জন মিলে একটা গাইডলাইন তৈরি করলাম। তো গাইডলাইন করতে যে আমরা সারা পৃথিবীর যত রকমের গত 10 বছর যে তথ্য উপাত্ত যে বিশ্লেষণ করে যেটাতে সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা হচ্ছে যে বন্ধাত্ব রোগীদের সেক্সুয়াল হিস্ট্রি নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি। বন্ধাত্বর কারণে সেক্সুয়াল প্রবলেম হতে পারে, সেক্সুয়াল প্রবলেমের জন্য বন্ধাত্ব হতে পারে। যেমন ধরেন একটা পুরুষের হচ্ছে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন আছে, সে এন্টিপোর্টাল ইজাকুলেশন হচ্ছে, তার মানে স্ত্রীর গোপনাঙ্গে প্রবেশের আগেই তার বীর্যস্খলন হয়ে যাচ্ছে, তার তো বন্ধাত্ব হবেই। বটে। তারপরে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, তার তো বন্ধাত্ব হবে। তো সুতরাং চিকিৎসার উপর নির্ভর করবে যে বন্ধাত্বর ইয়েটা কীভাবে হবে, একটার সাথে রিলেটেড। ডাক্তার নুসরাত, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা চিকিৎসকদের মধ্যে ইদানিং দেখছি সম্প্রতি যে তারাও এগুলো সচেতনতামূলক কথা বলছেন, হয়তো এটি দুটি কারণ, যে কারো হয়তো সমস্যা নেই, শুনতে ভালো লাগছে তাই দেখছে, আবার একটা গ্রুপ আছে যে তাদের আসলেই সমস্যা আছে, তারাও এগুলো শুনছে। আবার একইভাবে চিকিৎসক নন, এরকম নানান বিষয় ওষুধ বিক্রি করছেন বা নানাভাবে মানুষকে উত্তেজক নানান ওষুধ বিক্রি করে একটা অ্যাটেনশন নেবার চেষ্টা করছেন। মানে এই দুটি সম্পর্কে আপনার মতামত আসলে কি? প্রথমত হচ্ছে যে ওই যে নলেজের যে ব্যাপারটা, হ্যাঁ, সচেতনতা তৈরি, সচেতনতা যে যার জায়গা থেকেই করুক না কেন, এটা অবশ্যই হতে হবে বিজ্ঞানসম্মত এবং সঠিক। আপনি সচেতনতা তৈরির ক্ষেত্রে আপনি চিকিৎসক নাও হতে পারেন, সেই ক্ষেত্রে একজন সুনাগরিক হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে যে কেউ সচেতনতা তৈরি করতে পারে, সেটা যৌন স্বাস্থ্য থেকে শুরু করে যে কোনো বিষয়। কিন্তু আপনাকে এটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে সচেতনতা তৈরি করছেন সেটা আরেকজনের জন্য ক্ষতিকর হচ্ছে কিনা। বিশেষ করে যারা যৌন স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন বা যারা সরাসরি কথা বলছেন, সচেতনতা তৈরি করছেন, তাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যেই বিষয়গুলোই বলুন না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু বিজ্ঞানসম্মত হতে হবে। যারা আসলে এই যে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, আপনি কি এটি বলতে পারেন যে চিকিৎসক হলেই তিনি চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন না? এমনও তো হতে পারে যে তিনিও আসলে সেই সেন্সেশন তৈরি করছেন, হতে পারে কিনা আমি একটু জানতে চাই আর কি। আমার কাছে যেটা, যেমন আমি যেটা খেয়াল করেছি যে অনেকেই আছেন, অনেক পেজ আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা খেয়াল করেছি, আমি এই পর্যন্ত অনেকবারই হচ্ছে থানায় জিডি করেছি, সিআইডি এর কাছেও গিয়েছি, আমার ছবি দিয়ে অনেক ফেক পেজ, অনেক ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজ্ঞাপন, সবকিছু আমি কিছুই জানি না। ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে মিসইউজ হচ্ছে, এটার জন্য কিন্তু অবশ্যই আপনার সাইবার ক্রাইম একটা ডিপার্টমেন্ট আছে, তাদেরকে এই বিষয় নিয়ে সচেতন থাকতে হবে, এবং আমরা যারা ভুক্তভোগী আমাদের তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, আমরা কিভাবে সেখান থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি। আমি আরেকটু যেটি জানতে চাচ্ছি যে
মানে সেন্সেশন তৈরি না করেও তো তথ্য দেয়া যায়। অবশ্যই অবশ্যই সেন্সেশনের জায়গাটা আসলে যার আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটা কাজ করছেন আপনার আসলে প্রথম জিনিসটা হচ্ছে উদ্দেশ্য। আপনি যে এই বিষয়টা নিয়ে কথা বলছেন আপনার উদ্দেশ্যটা কোথায়। আমি যেটা খেয়াল করেছি যে আগে যখন রুগীরা আসতো তারা বুঝতো না ফোর প্লে কি, অর্গাজম কি, ঠিক আছে। তো আগে কিন্তু মানুষ বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে দেখা যেত যে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান, এই দুটো জিনিস নিয়ে সবাই জানতো। কিন্তু এখন মানুষ অনেক সচেতন, তারা জানছে এই জিনিসগুলো কোথা থেকে, এটাকে আপনাকে ইতিবাচকভাবে নিতে হবে। তেমনি প্রত্যেকটা জিনিস আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনার সহজ হবে না রাস্তাটা। তো হয়তো বা দেখা যাচ্ছে যে উনি কথা বলছেন, আপনি কথা বলছেন, বা আমি আমার জায়গা থেকে কথা বলছি, আবার অনেকেই আছে এটার একটা অন্যরকম ফায়দা নিচ্ছে, তারা অন্যভাবে কাজ করছে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকেই একেবারে 30 সেকেন্ড। আপনি যখন ইউটিউবে সার্চ করবেন আপনার কিন্তু ইটস এ সুপার ইনফরমেশন সুপার হাইওয়ে, যে কেউ যে কোনো ইনফরমেশন নিতে পারে। কিন্তু আমি বলবো যে অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক তথ্য নিবেন, কারণ এই জামানায় কিন্তু হারবাল বা আজে বাজে লোকদের ভিউ কিন্তু সবচেয়ে বেশি, তারাই উপরে আছে, আপনি নিচ পর্যন্ত আসতে পারবেন। সঠিক তথ্যের জন্য আমি কয়েকটা ওয়েবসাইটের কথা বলি, যেমন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন ISSM, এটা হচ্ছে www.issm.info। ওখানে যদি যান আপনি খুব অথেন্টিক ইনফরমেশন পাবে পেশেন্টদের জন্য। আবার ইউরোপিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন ESSM আছে, ESSM.org, ওদেরও কিন্তু ইনফরমেশন আছে। যারা ইংলিশে পড়তে পারেন তাদের জন্য খুবই চমৎকার সায়েন্টিফিক এবং এভিডেন্স বেস তথ্য ওখানে সন্নিবেশিত। বাড়ির কাছে ইউটিউব রেখে আসলে কতজন যাবে, এটি একটা বিষয়। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আবার অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, নতুন অনেক কিছুই আমরা আসলে শুনলাম, যে যৌন স্বাস্থ্য বলি বা চিকিৎসা বলি, এটা অনেক বড়, এর পরিধি আসলে অনেক বিস্তারিত। একজন চিকিৎসকের কাছে আসলেই তিনি আসলে বলতে পারবেন যে আপনার প্রকৃত সমস্যাটি কি, এবং আশা করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি যদি গুগল নির্ভর হন বা ইউটিউব নির্ভর হন বা যে কোনোভাবে নিজে নিজে চিন্তা করেন, আমার মনে হয় যে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরা চাই যে কোনো ব্যক্তিও যেন এই অনুষ্ঠান দেখার পরে অন্তত ক্ষতিগ্রস্ত না হন। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।